সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1লা জুন। এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে ভারতের যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। কেন আমি বলছি 27শে মে আর 1লা জুনের? তো এর মতো একটা জাউরা, এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসালো, আপনার মনে হয় সেনা প্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়। আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি চিন্তা করতাম যে আমার চাকরি চলে গেলে আমাকে প্রোটেক্ট করবে। সেই জন্য সে নানা প্রজেক্ট নিছে, খালেদা জিয়ার সাথে দেখা করে একটা নেগোসিয়েট করেছে, বিএনপির সাথে অ্যালাইন করেছে, নিজেকে ইন্ডিয়ার সাথে অ্যালাইন করেছে, এরে ওরে টাকা পয়সা দিয়ে দলে টানতেছে। কারে কারে টাকা টুকা দিছে সেটা না বলি, কিন্তু কেমনে টাকা দিছে, কই থেকে দিছে সেটা একটা 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 হিন্টস দিয়ে দিই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সেনা প্রধান হাসিনা পরিবারের লোক। জুলাই আগস্ট বিপ্লবে সে সামরিক বাহিনী ব্যবহার করে বিপ্লব দমনের চেষ্টা করেছিল। তার কমান্ডে থাকা সেনাবাহিনী গুলি করে মানুষ মারছে, টেকনিক্যাল সাপোর্ট দিছে, গোয়েন্দা তথ্য দিছে। হাসিনা পড়ার পরে আওয়ামী লীগারদের রক্ষা করছে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া। প্রফেসর ইউনূসকে আয়নাগরে ভিজিট করতে দেয় নাই। জেনারেল মুজিব সহ অনেক দুর্বৃত্ত জেনারেলদের পলায় যেতে সাহায্য করছে, দুর্বৃত্ত জেনারেলদের রক্ষা করার চেষ্টা করছে, বিচারকে বাধা দেওয়া সহ নানা ফাউল করেছে সে। তার সবচেয়ে বড় চিন্তা, তারে কে প্রোটেক্ট করবে। এই চিন্তায় কোনো অসুবিধা নাই। আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি চিন্তা করতাম যে আমার চাকরি চলে গেলে আমাকে প্রোটেক্ট করবে। সেই জন্য সে নানা প্রজেক্ট নিছে, খালেদা জিয়ার সাথে দেখা করে একটা নেগোসিয়েট করেছে, বিএনপির সাথে অ্যালাইন করেছে, নিজেকে ইন্ডিয়ার সাথে অ্যালাইন করেছে, এরে ওরে টাকা পয়সা দিয়ে দলে টানতেছে। কারে কারে টাকা টুকা দিছে সেটা না বলি, কিন্তু কেমনে টাকা দিছে, কই থেকে দিছে সেটা একটা 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 হিন্টস দিয়ে দিই আর কি। ধরেন যে একে আজাদ, সে একটা ক্যাশিয়ার হয়েছে ওয়াকার সাহেবের টাকা হাত দিয়ে ধরতে হয় না। কইবে আজাদ সাহেব, এই যে ছাত্রদের তো আপনাদের সাহায্য দরকার, চাও রাজনীতি করতে আসছে, খরচাপাতি আছে না, আমাদের সবারই সাহায্য করার দরকার, তাই না? দেখেন তো কিছু যদি করবে পারেন তো হইয়া গেল। ওই যে শহীদ পরিবারের ইফতার পার্টি শোনা যায় একে আজাদ ছিল একটা বড় ডোনার। যাই হোক, ওয়াকার সাহেব, আপনি তো রাজনীতি করেন নাই জিন্দগিতে, আপনিও আর একটা তালে বড় হয়েছেন, কিন্তু কাজটা তো পলিটিক্যাল কাজটা কিভাবে করতে হবে সাজেশন তাদের আপনারা দিতে পারবে একমাত্র রাজনৈতিক লোকেরা। আন্দারে কুন্দারে ট্রাই করতেছেন আপনি, আপনার হচ্ছে সামিরে দিয়া আল জাজিরা ডকুমেন্টারি নিজের হাইলাইট করেছেন, এরে ওরে দিয়া নিজের হাইলাইট করাচ্ছেন, ঘোষ স্টোরি লাগাইতেছেন, এই যে দেখেন তো এটা দিয়ে হয় না ওয়াকার সাহেব। আপনারে আমি রাজনীতি একটা সিম্পল কৌশল শিখাই দিই, বিনা পয়সায়। সৃষ্টিকর্তার পরে জনগণ তার অনুগত হবেন, আর কিছু লাগবে না। রাজনৈতিক দল জনগণ না, কিন্তু বিদেশি রাষ্ট্র জনগণ না। জনগণ কারে বলে সেটা জানতে হবে। জনগণ মানে সিভিল ভয়েস, সিভিল ভয়েস চিনতে হবে আপনারে। এইটা একটা পলিটিক্যাল টাস্ক, এইটা পাবলিক রিলেশন না রে ভাই। আর পাবলিক রিলেশনকে পলিটিক্স ভাবতেছেন, আর আপনি যা যা করতেছেন তা সবকিছু বিপদ বাড়াইতেছে রাষ্ট্রের, আপনার নিজেরও। আপনি মাথা ঠান্ডা কইরা চিন্তা করেন ওয়াকার সাহেব। আপনি তো বিএনপির সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, আওয়ামী লীগের সাথে তো সিস্টেম আছেই। আপনাকে অনিশ্চয়তা কাটছে, বিপদ কাটিছে, কাটে নাই, কেন কাটে নাই নিজের জিগান। কারণটাও কয়ে দিই, কারণ হচ্ছে যে আপনি এখনো জনগণকে রিস্ক করতে পারেন নাই। এবার আসি জামাতের ভুলে। জামাত তার ৭১-এর ভূমিকা নিয়ে কি করবে এটা বুঝতে পারতেছে না। সে সবসময় ভয় থাকে, এই মনে হয় তারা জয় বাংলা করিয়া দিল ৭১ নিয়ে, তার যে জনসমর্থন বাড়ছে এটা মনে হয় সে জানে না। সে আত্মবিশ্বাসী হইতে পারে নাই। গেদা পোলা দেখেন না, গেদা পোলা নিজের পাতে নিজেই ভয় পায়। ওই জামাত নিজের জনপ্রিয়তায় নিজেই ভয় পায়। সে কিভাবে করবে নেভিগেট এই পরিস্থিতিতে বুঝতে পারতেছে না। একবার সন্তোষ শর্মারে আনে, আরেকবার বিএনপির সাথে অ্যালায়েন্স করতে যায়, একবার রোজার আগে নির্বাচন চায়, আরেকবার ইন্ডিয়ার সাথে বসে কথা বলে, একবার সংস্কারের পরে নির্বাচন চায়। এক্স্যাক্টলি কি চাই সেটা স্পষ্ট না। জামাতের মধ্যে কিছু এলিমেন্ট আছে যারা গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করে। শাহবাগে গিয়া গোলাম আজমের বাংলাদেশ স্লোগান তারাই দিছে। জামাত জিন্দেগিতে পার্সোনালিটি কাল্টের রাজনীতি করে নাই, এই স্লোগান জিন্দেগিতে দেয় নাই। গোলাম আজমের বাংলাদেশ এই স্লোগান তারা জিন্দেগিতে দেয় নাই। কে দিল তাইলে? তার মধ্যে থেকে কারা দিছে, কারা কে শিখাইছে তাহলে? এটা জামাতের টিচিং না, এটা কে শিখাইছে তাহলে? ইন্ডিয়া শিখে দিছে কয়েকজনরে। আবার তারা মনে করে ইলেকশনে জেতার জন্য যে টাকা দরকার সেটা তাদের নাই। যাই হোক, এটা পরে আরো বিস্তারিত আলাপ করবো নি। এবারে আসেন একটু বিএনপির ভুলে আসি। বিএনপি মনে করিছে যে আমরা এই তো ক্ষমতায় চলে এসেছি। যারা যারা তার প্রতিস্পর্ধী হইতে চায় তাদের পিছে লেগে গেল দল বান্ধা। যেহেতু অ্যান্টি হাসিনা লড়াই আমাদের সবার অ্যাক্টিভিজম তারা হেল্প করেছে, তার নিজের রাজনীতি, নিজের অ্যাক্টিভিজম, নিজের ইন্টেলিজেন্সিয়া গড়ে তোলে নাই, তাই তাদের দলের বাইরের লোকেরা সরে পড়ায়। তারা পড়লো বিরানি আলম আর বুলডগ মির্জাদের খপ্পরে। আর ওইদিকে ফাহাম যে কখনো রাজনীতি করে নাই, রাজনীতি বিষয়টাকে গ্ল্যামার বলে মনে করে। এরাই বিএনপির রাজনীতি আর ন্যারেটিভ তৈরির দায়িত্ব নিল। ফাহামের ন্যারেটিভ নিয়ে ভিডিও করেছি, এটা আসবিনি। যাই হোক,
না আমি গালাগালি করব না, এমনি এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমই হবে আর কি। আমাকে এক বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আলাপ করলেন কয়েকদিন আগে, ওনার আলাপ থেকে বুঝলাম যে ওনারা খালেদা জিয়াকে আনবেন ইলেকশন ক্যাম্পেনে, এটারে ওনারা কইতেছেন ট্রাম্প কার্ড, সম্ভবত জুবাইদুর রহমানকেও আনবেন রাজনীতিতে, মাশাল্লাহ এটা ভালো, কিন্তু এইটা দিয়ে রাজনীতি হবে না। ব্যক্তিত্ব পরে, আগে দলের রাজনীতি। বিএনপি তো নিজেই বলে ব্যক্তির চেয়ে দল বড়, তার মানে আগে দলের রাজনীতিকে ঠিক করতে হবে, তারপরে না ব্যক্তি সেটাকে আগাই নেবে। কি আর বলবো, রাজনীতি ঠিক না থাকলে কোনো ব্যক্তি রাজনৈতিক হিসাব পাল্টাই দিতে পারে না। এটা পাবলিক রিলেশন না রে ভাই, এটা রাজনীতি, ভেরি সিরিয়াস টাস্ক। একদম অপরিচিত লোক দেশের নেতা হয়ে গেল 1 মাসের মধ্যে, দেখলেন না? একের পর এক ভুল করতে করতে বিএনপি হয়ে গেল কর্নার। আজকে বিএনপি বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিএনপির সামনে আরো ঝামেলা পড়বে, তার দিক থেকে অলিগার্করা সরে আসবে, প্রথমে সরে যাবে মিডিয়াগুলা। এই ঘটনাগুলো কিছুদিন পর থেকেই দেখতে পাবেন। বিএনপির সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয়। শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার, মানে শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন? শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি, শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম ওসমান, শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার, যত মানে জাউরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভার্সন যেটা আছে, সবশেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ। এর আশপাশে কোনোদিন ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না। তো এর মতো একটা জাউরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে, আপনার মনে হয় সেনাপ্রধান এই যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়। তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনাপ্রধানকে বসিয়ে, এটা মনে করার কোনো কারণ নাই। মানে গোয়েন্দা সংস্থা না, খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না। শেখ হাসিনা এই ধরনের পদগুলো, এই পদায়ন কারা করতো? ভারত থেকে করতো। এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায়, পুলিশের বিভিন্ন শাখায়, সব ভারতের দেয়া। তো ভারত তার ব্যাপারে জানে না, না জেনে তাকে এখানে বসিয়েছে। ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী, যেটা সে আগে বলেছে, বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি 5 তারিখে এগুলো করেছেন, ওইটাই হচ্ছে বাস্তবতা। তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে করতে চান, ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান, ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম করতে হবে, এই যে হাসিনা 9 মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন, এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো, যে ও কথা না বললে পারলো, কথাই কিন্তু এই যে এই পতন যা কিছু হলো সব কিন্তু এর কথাই। এর মুখ থেকে গেল 9 মাস আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা, ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ? গত 3 বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন, এত শত্রুতা কেন? কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন, বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন, এটা জেনেই কিন্তু তিনি এগুলো করেছেন। অতএব হাসিনার মুখ থেকে বের হয়ে যায়। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে, কি ঘটছে ভেতরে, এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায়। হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না। তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই, এর কারণ কি? আমি এর আগে আরেক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয়, ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয়, তারপরে ওয়াকারের সাথেও কথা হয়। তো এগুলোর যদি নাকি আপনি যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান, আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা ঠিকঠাক মতো করছে কিনা। 5 তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল? তারে অ্যারেস্ট করা, সে তো খুনি, তারা অ্যারেস্ট করেছেন, করে নাই। এই যে আয়নাঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল, লোকজনের যাইতে দেয় নেই। প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় আছে, সে মনে করেন আয়নাঘরের এগুলো খালি জিয়াউল হাসান সব কিছু করেছে, আর কেউ সব ফেরেস্তা। এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা। জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি জানি না সেগুলো কতটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এই লোক ছিল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড লোক। যারা যা বলতো, যারা মেরে ফেলতো এই টাইপের লোক সে একজন। এখন এদের সাথে তেল দিয়ে চলতে পারেনি, সব দোষ তার ঘাড়ে দিয়ে, সবাই ভালো মানুষ এখন। কারণ আপনি যে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন, আপনি জানেন না কিছু, এই যে গুমটুম হয়েছে আয়নাঘর, কোনো কিছু জানেন না। তাহলে 5 তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো, আপনি করেন। এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়নাঘরে আপনি নিয়ে গেলেন কোথায়? গেলেন হচ্ছে র্যাবের একটাতে, তাও সেটা মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষের নিয়ে দেখালেন 6 মাস পরে। 650 মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে জায়গা দিল কে? তারা এখন কোথায়? কয়দিন পর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গেছে, ওইখানে চলে গেছে, কে পাঠাচ্ছে? সবশেষ হামিদ গিয়েছে। আপনার মনে হয় পুলিশের একজন এসপিকে সেটার জন্য দায়ী করা হচ্ছে? এমনকি এসবির যে প্রধান, তার দায় আছে, অবশ্যই তার দায় আছে। সে এসবির প্রধান, নো ডাউট যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না, সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক, কোনো সমস্যা নেই, কিন্তু তিনি এই দায় এড়াইতে পারবেন না। বাট যদি সব কিছুর উপরেই করা হয়, এখানে 100% আর্মি জড়িত। আর্মিকে বাইপাস করে, আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস, কিন্তু আর্মিকে বাইপাস করে না, তাদের সমর্থন নিয়ে তারপর করতে হবে। তো এই ঘটনার সাথে আর্মি জড়িত। এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমন? আমার বলেন, ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল, তো এই দেশের পুলিশ করে কি, ডিজিএফআই করে কি, এনএসআই করে কি, গোয়েন্দা সংস্থা কি করে? আপনি এই দেশ কেমন টিকাবেন? এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা, তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না, সেটা আপনি সামলাবেন কেমনে? পারবেন না সামলাইতে। তারপরে কি করলো? হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান, ওটা তো বাকশালের আতুর ঘর, ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে, এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয়, ভারতের যত যোগসাজশ, ভারতকে এই দেশে কাজ করতে দেওয়া যত দেশ, ওই ঘরে বসে হয়েছে। ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম, মানে লিটারালি এটা এরকম না যে মানে মানুষ যায় এখন তো হিসু করে, এইভাবে না, বানাই দিতে হবে। পুরুষ মহিলার আলাদা করে বাথরুম বানাতে হবে এবং লিখে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে, একটু হেগে যান,
এটা এই জায়গা হইতে হবে। প্রচণ্ড ঘৃণার একটা স্থান হওয়া দরকার। ওইটা মানুষ ভাঙতে চেয়েছে, জনগণ চেয়েছে, সেনাবাহিনী যা বাধা দেয়। সেনাবাহিনীর কাছে এদের কি করা নাকি? এদের আপনার বাধা দিতে যাইতে বললো কে? এরপরে বাংলাদেশে যত ধরনের 2 দিন পর এই যে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না, ডিজিএফআই থেকে নোট দেওয়া হয়, এটা মাঝখানে বন্ধ ছিল, এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে। নোট দেওয়া হয়, এইভাবে নিউজ ছাপতে হবে। ছাপছেন কীভাবে? আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে, এই ধর্ষণগুলোকে আপনার মানে দেখে মনে হয় কি বাংলাদেশে জীবনে কোনোদিন ধর্ষণ হয়নি, এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে। এই দেশে ধর্ষণের জন্য যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না, আমার কাছে এই আসামি যে 3 জন আটক করা হয়েছে, ওদের আদালতে যাওয়ার পর ওদের রেকর্ড আমার কাছে আছে। যে রেকর্ডের মধ্যে তারা স্পষ্ট বলছেন, তারা ওইখানে গিয়েছিল, যাওয়ার পরে তাদের সাথে মোটরসাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে। সেই আসল গ্যাঞ্জাম হচ্ছিল আরেক জায়গায়, তাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে আপনার মারধর করে। তাদেরকে পুলিশ আসে পর তারা বলে যে হসপিটালে যাও। তারা হসপিটালে গেছে চিকিৎসা আনতে, নিজে থেকে, পুলিশ নিয়ে যায়নি। একটু পরে পুলিশ ফোন দিয়েছে, আপনারা কোথায়? এখানে। ঠিক আছে, দাঁড়াও, আমরা আসতেছি। কিন্তু তাদের ধরে নিয়ে এসে খুনের আসামি তারা। এখন আসল ঘটনাটা তাহলে কারা ঘটালো, এটা তাহলে আমাদের বের করা উচিত। কেন বের হচ্ছে না, কেন ঘটছে এগুলোর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত। তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেমনভাবে বুঝাইয়া দেওয়া যে ইউনূসের এই সরকার হচ্ছে প্রচণ্ড খারাপ একটা সরকার, এবং এদেরকে দিয়ে এই দেশে চলবে না। দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার। আরেকটা কি? সেটা হচ্ছে সেনাবাহিনী। আজ থেকে প্রায় 3 মাস আগে কনক সারোয়ার উনি ওনার একটা ভিডিও বানিয়েছিল, ওনারা ধুয়ে দিয়েছেন অনেকে। অনেকে ফোন করেছে, ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে। ভাই, আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধহয় কোনো পক্ষকে বোধহয় এই দেশকে রাজনীতি শূন্য করতে চাই, রাজনীতিবিদদের হাতে দেশ যাক, সেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেয়। এত কিছু মনে করার কিছু নাই ভাই। আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি, এখনও কারোর অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল। বিক্রি হওয়ার সুযোগ ছিল, তো কুরবানির আগে যেহেতু হয় নাই, কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই। ওই দাম আগের দাম আর এখন পাওয়া যাবে না। তো এটা মনে করেন না, যদি কিছু বলে থাকি না, যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি। আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু, কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলা উঠতে পারছে না। বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না। আমি ভাই খুব ছোট মানুষ, খুব অল্প বুঝি। আমার বুঝে যেটা মনে হয়, অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ্পুকে সরাইলে নাকি দেশ নাকি কীভাবে নাকি কী হয়ে যাবে। আরে ভাই, আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আপনি মানেন না মানেন, সে তো ওই দেশের প্রধানমন্ত্রী হয়েই ছিল। এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তাহলে যদি আপনি না মানেন, তো রাষ্ট্রপতি কোথেকে আসলো? ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা? তো সংসদ আপনি মানেন না। আপনি এই যে ইশরাককে আপনি বানাইতে দিচ্ছেন, অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না। কেন? কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয়, তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে। আর ভাই, ইশরাকের নির্বাচন আপনার ওইটা দিতে বলছে কে? ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র, ওই এমনিতে যায় বসবে। ওরা আপনার ওই নির্বাচন হিসাবে দেওয়ার দরকার। অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন, আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন, কমিশনার বানাচ্ছেন। আর ইশরাকের মতো একজন মানুষকে, আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি দিচ্ছেন না, আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না। এইসব বানায় নিজেদের ভেতরেই করে। বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল। ভাই, আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয়, কন্ট্রোল নেয়, আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে ছেড়ে দিল? এটা বিএনপি, ওরা কিছু বলিস না আমাদের লোক, এটা বলবে যে জামাত আমাদের খুব করেছে, আমাদের মাফ করে দিয়েছে, জামাতের ওদের কিছু বলিস না মনে হয়? আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে, এই যে নিজুম মজুমদার, যে হারপিক মজুমদার আছে, এই হারপিক মিলে ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন, ওদের খালি অপেক্ষায় থাকে যে, এটা আমরাও ছিলাম একসময়, যে কখন হাসিনা পতন হবে, ওদের কাজ হচ্ছে ওইটা। বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল, ওদের সাথে সেই সমর্থনটা নাই। পার্থক্য শুধু এই জায়গাটাতে। ওরা হচ্ছে কি, বিএনপির নামে আইডি খুলছে, অমুক উপজেলা যুবদল, অমুক জেলা ছাত্রদল, এভাবে খোলা। বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে। বিএনপিকে দিয়ে বলাচ্ছে শিবিরকে, জামাতকে, আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলাচ্ছে। বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ। আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো, বেটার প্রতিপক্ষ। কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে, তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না। এই যে জিনিসগুলো বোঝায় যা করা হচ্ছে, সব গোয়েন্দা সংস্থার খেলা। এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথেকে? ভারত থেকে। তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই, সিম্পল, শুধু নিজে হিসাব মিলান। বিডিআর হত্যাকাণ্ড, এই দেশের প্রধান, এই বাংলাদেশকে 15 বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত, সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না? সেনাপ্রধান হইতে দিচ্ছে না। প্রথম আলো, এই দেশের জঙ্গি নাটকের মূল হোতা, সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে, ওর অফিস ভাঙতেও জানে, কারো ধাক্কাও নেই, অফিসে গায়ে হাত দেয়নি। আর্মি সরাসরি চলে গেল, পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারলো। একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক করা লোকজন সেখানে তাকে মারলো। এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু? আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন। আর ওটা ইতে যা, ওই পার্বত্য চট্টগ্রামে যা, পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই। আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন, উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম, নিজেও জানতাম না। সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠাই নিতে হয় সেনাবাহিনীর।
সমস্যা তো হয় সন্ধ্যার পরে, কাজ অপকর্ম যা হয়, চোরাকারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয়, এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি, যেগুলো ভারতীয় জঙ্গি আছে, এগুলো সব রাতেই করবে, রাতে উঠায় নিতে হয়। তাদের ওইখানে আপনি যাদের যেসব করতে হইতো, মানে অবদান রাখতো, যারা কিনা খুব এই বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো, তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো, সেগুলো বন্ধ করে দিয়েছেন। আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন, আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন। আপনি ওইখানে যান, আপনার ওইখানে কাজ, আপনি এখানে বসে বসে এই দলের ওই দলের গুতাগুতি আপনার এগুলি করা লাগে কেন? এগুলি করবেন, করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন। আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভেতরে দেখছি। জেনারেল আজিজ যেভাবে পৌঁছেছে, আপনি ঠিক একইভাবে পৌঁছবেন। আপনি ডিজিএফআই দিয়ে লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি লেখাচ্ছেন, এটা করে আপনি নিজেরা করতে পারবেন না। আমরা এখন বেঁচে আছি ভাই, আমাদেরকে কিনতে পারবে না। ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া, ওই যে কি বলে ওর নাম কি, ডাক্তার জাহিদ তাহিদ, আরও কিছু ইউটিউবারে আপনারা কিনছেন, মাসে মাসে পে করেন, অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন। এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই। বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন। আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি 2 টাকার আপনাদের এই পোশাক কুকুরগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন করতে, এটা দিয়ে হবে? অতএব আমি আর্মিকে বলবো, ভাই আপনাদের সোজা হইতে হবে। শেখ হাসিনার কথা ভুলে যেতে হবে, আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে, ভারতের কথা ভুলে যেতে হবে। তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন, এই চিন্তা, এই স্বপ্ন আপনার মন থেকে সরাই ফেলতে হবে। বিডিআরের বিচার করতে হবে, তদন্ত করতে হবে, যারা আছে তাদেরকে ছাড়তে হবে, এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে। এই যে পরিবারগুলোকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।